এর আগে আমরা দেখিয়েছিলাম পঞ্চম অধ্যায়, এবারে আমরা দেখাবো ষষ্ঠ অধ্যায়। তো ষষ্ঠ অধ্যায়ে কি রয়েছে, প্রথমে আমরা যে প্রশ্নটা দেখাবো সেটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্যটি পরিবর্তনশীল বলের জন্য প্রমাণ করো। শক্তি উপপাদ্যের প্রমাণ, অবভিয়াসলি এটা পরিবর্তনশীল বলের জন্য। তো আমাদের আগে জানতে হবে কাজ শক্তি উপপাদ্যটা কি। কাজ শক্তি উপপাদ্য হচ্ছে গতিশীল বস্তুর উপর ক্রিয়ারত বলের দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। ঠিক আছে, গতিশীল বস্তুর উপর ক্রিয়ারত বলের দ্বারা কৃত কাজ, বলের দ্বারা কৃত কাজ মনে করি আমরা ডব্লু। ঠিক আছে, বলের দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। তো গতিশক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি, কে দ্বারা। তাহলে শেষ গতিশক্তি মনে করি আমরা কে টু, মাইনাস আদি গতিশক্তি আমরা মনে করি কে ওয়ান, তাহলে হবে ডেল কে। ওকে, যেহেতু গতিশক্তির পরিবর্তন হবে অতি ক্ষুদ্র, সে কারণে আমরা ডেল কে নিয়ে নিলাম, তাহলে ডব্লু সমান সমান হবে ডেল কে। এটাই আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে কাজ শক্তি উপপাদ্য হচ্ছে ডব্লু সমান সমান ডেল কে, এটাকে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা প্রমাণ করি। ধরা যাক এম ভরের একটি বস্তু ভি ওয়ান আদিবেগে চলছে। এম ভরের একটা বস্তু ভি ওয়ান আদিবেগে চলছে। এফএক্স মানের পরিবর্তনশীল একটা বল বস্তুর উপরে গতির দিকে ক্রিয়া করে বস্তুটি ভি টু বেগ প্রাপ্ত হলো। ঠিক আছে, এইখানে এফএক্স মানের বল ক্রিয়া করে বস্তুটা ভি টু বেগ প্রাপ্ত হলো, এক্ষেত্রে বস্তুর গতিশক্তির পরিবর্তন কত হবে। তাহলে দেখো, বস্তুর গতিশক্তির পরিবর্তন হবে ডেল কে ইজ ইকুয়াল কে টু মাইনাস কে ওয়ান। এখানে প্রথম ক্ষেত্রে গতিশক্তি কত ছিল, হাফ এম ভি ওয়ান স্কোয়ার। যেহেতু আমরা জানি গতিশক্তি সমান সমান সূত্র কি, হাফ এম ভি ওয়ান স্কোয়ার, হাফ গুণ ভর গুণ বেগের বর্গ। তাহলে এখানে কে টু এর ক্ষেত্রে কি হবে, হাফ গুণ এম গুণ হবে কত ভি টু, তাহলে ভি টু স্কোয়ার, ভি টু তো উল্টো এ হয়ে গেছে। আর কে ওয়ান, এটা কিন্তু ওয়ান, কে ওয়ানের পরিবর্তে কত হবে, হাফ এম ভি ওয়ান স্কোয়ার। ওকে, অতএব ডেল কে সমান সমান আমরা হাফ এম কমন নেই, হাফ এম কমন নিলে কি লিখতে পারি, ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার। ওকে, এটাকে দেই আমরা 1 নং সমীকরণ। এবার এফএক্স বলের ক্রিয়ায় বস্তুকে ডিএক্স দূরত্বে সরালে, মানে অতি ক্ষুদ্র সরণ ঘটলে যদি ডিএক্স দূরত্বে সরাই, এখান থেকে মনে করো এতটুক ডিএক্স দূরত্ব, এফএক্স বলের ক্রিয়ায় বস্তুকে ডিএক্স দূরত্বে সরাতে কৃত কাজ হবে, তোমরা জানো যেহেতু সরণ হবে অতি ক্ষুদ্র তাহলে কাজও হবে অতি ক্ষুদ্র। তাহলে ডিডব্লিউ সমান সমান এফ ডি এক্স, মানে মেনলি সূত্র থিওরি হচ্ছে এরকম, এফ সমান সমান ডিডি এক্স অফ ডব্লু। ঠিক আছে, এটাকে লেখা যায় এফ সমান সমান আর গুণ হবে, এফ এর সাথে ডি গুণ হবে আর এক পাশে থাকবে ডিডব্লু, তাহলে ডিডব্লু সমান সমান এফ ডি এক্স, এভাবে আসছে সূত্রটা। তাহলে এফ সমান ডিডব্লু সমান সমান হবে এফ ডি এক্স, এটাকে দাও 2 নং সমীকরণ। ওকে, এবার নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে আমরা কি জানি, গতির দ্বিতীয় সূত্র অনুসারে আমরা জানি এফ ইজ ইকুয়াল এম এ। ওকে, তাহলে এ মানে কি, ত্বরণ। ত্বরণ মানে কি, বেগকে যদি তুমি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, বেগ মানে কি ভি, ভিকে যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো সেক্ষেত্রে পাওয়া যাবে ত্বরণ। তাহলে এ সমান সমান ডিভি বাই ডিটি, এই এর পরিবর্তে আমরা লিখতে পারি ডিভি বাই ডিটি। তাহলে এম ইন্টু এর পরিবর্তে লিখবো আমরা ডিভি বাই ডিটি। যদি সরণের ডিফারেন্সিয়েশন করো, বি সমান সমান ডিডি টি অফ এক্স। যদি সময়ের সাপেক্ষে সরণের ডিফারেন্সিয়েশন করো তাহলে পাবে বেগ, আবার যদি সময়ের সাপেক্ষে বেগের ডিফারেন্সিয়েশন করো তাহলে পাবে ত্বরণ। এ সমান সমান হবে ডিডি টি অফ ভি, মনে রাখবে। যদি যদি সরণের ডিফারেন্সিয়েশন করো তাহলে পাবে বেগ, আর যদি বেগের ডিফারেন্সিয়েশন করো তাহলে পাবে
ত্বরণ। ওকে, তাহলে এফ সমান সমান এইটা, এই 2 নং সমীকরণে আমরা এই মানটা বসাবো। 3 নং এর মান 2 নং এ বসিয়ে পাই। ওকে, তাহলে ডিডব্লিউ সমান সমান এফ এর পরিবর্তে আমরা লিখবো এইটা এম ডিটি ইন্টু ডিএক্স। ওকে, পরবর্তী লাইনে আমরা একটা কাজ করব, এই ডিএক্সটাকে উপরে লিখব আর ডিভিটাকে নিচে লিখব। এম ডিএক্স বাই ডিটি ইন্টু হবে ডিভি। তো ডিএক্স বাই ডিটি সরণকে যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে তাহলে কী পাবে? বেগ। আমি একটু আগে দেখিয়েছিলাম সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে বেগ। তাহলে এই টোটাল অংশের পরিবর্তে আমরা লিখতে পারি ভি, এই ডিএক্স বাই ডিটির পরিবর্তে তাহলে হবে কত? এম ভি, আর এই সাথে তো ডিভি আছেই। ওকে, এইটাকে দাও 4 নং সমীকরণ। ওকে, তাহলে বস্তুটার বেগ v1 থেকে v2-তে উন্নীত হয়েছে। তো বস্তুর বেগ v1 থেকে v2-তে উন্নীত হলে বস্তুর কৃত কাজ হবে, এই 4 নং সমীকরণকে আমরা ইন্টিগ্রেশন করব। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে কোনো বস্তুকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুতে পরিণত করা, আর ইন্টিগ্রেশন মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু যোগ করে একটা বৃহৎ ফিগার দাঁড় করানো। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন করবে, এখানে আছে ক্ষুদ্র কাজ, এই ক্ষুদ্র কাজটাকে ইন্টিগ্রেশন করে আমরা সম্পূর্ণ অংশের কাজটা বের করব, যে v1 টু v2 পর্যন্ত v1 বেগকে v2 বেগে পরিণত করতে কি পরিমাণ কাজ সম্পাদিত হয়েছে। তাহলে দেখো, তাহলে কোন সীমার মধ্যে ইন্টিগ্রেশন করব? v1 টু v2, আপার লোয়ার লিমিট হবে v1 আর আপার লিমিট হবে v2। তাহলে 3 নং কে এখানে থাক, ওই পাশে লিখি, 3 নং কে v1 ও v2 সীমার মধ্যে সমাকলন মধ্যে ইন্টিগ্রেশন করে পাই। তাহলে এই পাশে যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন ডিডব্লিউ, তাহলে ইন্টিগ্রেশন আর এই ডি ডিফারেন্সিয়েশন কাটাকাটি যাবে, থাকবে শুধুমাত্র ডব্লিউ সমান সমান ইন্টিগ্রেশন লিমিট হবে v1 টু v2, এপাশে হবে এম হচ্ছে কনস্ট্যান্ট রাশি, এই কারণে আমরা এমকে বাইরে বের করে লিখি ভি ডি ভি। তো ইন্টিগ্রেশন ভি ডিভি থাকলে কি হবে সেটা আমি তৃতীয় অধ্যায়ে দেখিয়েছিলাম, তাও আর একবার দেখিয়ে দিচ্ছি আমি। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এই যদি হয় সূত্র, সেক্ষেত্রে কী হবে দেখো, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। তো এই ক্ষেত্রে কি আছে, এক্স টু দি পাওয়ার এন এর মান কত? 1। ডেফিনেটলি এখানে স্কোয়ার টেস্কোয়ার কিছু নেই, তার মানে এন এর মান 1। তাহলে ইন্টিগ্রেশন ভি টু দি পাওয়ার 1 ডিভি যদি হয়, তাহলে ভি টু দি পাওয়ার এই এন প্লাস 1, এন এর মান কত? 1। তাহলে 1 প্লাস 1 ডিভাইডেড বাই হবে এন প্লাস 1, তার মানে 1 প্লাস 1 হবে কি ভি স্কোয়ার বাই 2। তাহলে এই হচ্ছে মূল থিওরি। যদি ইন্টিগ্রেশন ডিভি হয় তাহলে ভি স্কোয়ার বাই 2 হবে, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স হলে হবে এক্স স্কোয়ার বাই 2, মানে পাওয়ার 1 বাড়বে আর যেটা হবে সেইটা থেকে আবার ভাগ যাবে। তাহলে সমান সমান আমরা লিখতে পারি এম তো সাথে থাকছে, হবে কি ভি স্কোয়ার বাই 2, এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে, হবে v1 টু v2। পরবর্তী লাইনে কি হবে দেখি, লিমিট বসাই, ভির জায়গায় হবে v2, তাহলে v2 স্কোয়ার মাইনাস, প্রথমে আপার লিমিট বসাইলাম এই, মাইনাস লোয়ার লিমিট কত আছে v1 স্কোয়ার, এই নিচের 2টা আমরা এম এর নিচে ভাগ দিয়ে দিই, এটাকে দেই আমরা 5 নং সমীকরণ। ওকে, তাহলে হাফ এম v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার। তাহলে দেখো এটাই আমাদের প্রমাণ করতে হবে, এই যে ডেলকে সমান সমান হাফ এম v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার, এই গেল কাজ শক্তি উপপাদ্যের প্রমাণ।
এবারে আমরা দেখাবো মহাকর্ষীয় ক্ষেত্রের জন্য কাজের রাশিমালার প্রতিপাদন, যদিও এটা প্রথম অধ্যায়ে হয়তো দেখিয়েছিলাম। ওকে, ধরি এ বিন্দুতে একটি ভর এম এবং আর দূরত্বে বি বিন্দুতে একটি একক ভর স্থাপন করা হলো। এ বিন্দুতে একটি ভর হচ্ছে এম, এই অংশটার ভর হচ্ছে এম এবং আর দূরত্বে, আর দূরে এইখানে বি বিন্দুতে একটা ভর হচ্ছে একক ভর। ওকে, এইখান থেকে অতি ক্ষুদ্র দূরত্ব হচ্ছে সি বিন্দুতে, এইটুক হচ্ছে ডিআর, এইটুক হচ্ছে আর, আর এইটুক হচ্ছে ডিআর। ওকে, তাহলে একক ভরের উপর ক্রিয়াশীল মহাকর্ষীয় বল হবে কত? একক ভরের উপরে এই যে বি বিন্দুতে যে একটা একক ভর আছে, একক ভরের উপরে ক্রিয়াশীল মহাকর্ষীয় বল কত হবে? এফ ইজ ইকুয়াল জি এম এম, এম গুণ ছোট হাতের এম বাই এখানে দূরত্ব কত আছে আর এর স্কয়ার। এখানে এই এম এর মান কত? অবভিয়াসলি আমরা বলছি একক ভর, তাহলে এই এম এর মান হচ্ছে 1, তাহলে হবে কত? জি এম বাই আর স্কয়ার। ওকে, এখন যদি একক ভরের বস্তুটি এম ভরের বস্তুটির আকর্ষণ বলের অভিমুখে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিআর দূরত্বের সরে সি বিন্দুতে আসে, তাহলে কৃতকাজ হবে কত? যদি বি বিন্দু থেকে বস্তুটা ডিআর দূরত্বে আসে তাহলে কৃতকাজ কত হবে? যেহেতু সরণ হবে অতি ক্ষুদ্র ডিআর, তাহলে কাজও হবে অতি ক্ষুদ্র ডিডব্লিউ। তাহলে ডিডব্লিউ সমান সমান আমরা জানি কি কাজ সমান সমান কি এফ এস কস থিটা। ঠিক আছে, তো এফ এস মানে কি সরণ, ডিআর, ডিআর হবে cos থিটা। এখানে তো cos 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রির মান কত হবে? 1, তাহলে আমরা লিখতে পারি এফ ডি আর। ওকে, এবার আমরা এটাকে দিই 1 নং সমীকরণ। তো 1 নং সমীকরণকে আমরা ইন্টিগ্রেশন করব কোন সীমার মধ্যে? একবার হচ্ছে ইনফিনিটি আর একবার হচ্ছে আর, তাহলে লোয়ার লিমিট হবে ইনফিনিটি আর আপার লিমিট হবে আর। 1 নং কে আর ইজ ইকুয়াল ইনফিনিটি ও আর ইজ ইকুয়াল আর সীমার মধ্যে ইন্টিগ্রেশন করে পাই। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? এখানে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কাটাকাটি যাবে, এই ডব্লিউটা এই ডিটা ডি আর ইন্টিগ্রেশন কাটাকাটি যাবে, থাকবে শুধুমাত্র ডব্লিউ ইজ ইকুয়াল ইন্টিগ্রেশন লোয়ার লিমিট হবে ইনফিনিটি, আপার লিমিট হবে আর এফ ডি আর। এফ এর পরিবর্তে আমরা বসাবো কি জিএম বাই আর স্কয়ার, তাহলে একবারে বসানোর দরকার নেই। ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর হবে জিএম বাই আর স্কয়ার ডিআর। ওকে, এরপরে এইখানে পরের লাইন থেকে আমরা এইখানে করতেছি অর ডব্লিউ সমান সমান এইখানে এম হচ্ছে কনস্ট্যান্ট রাশি, জিও কনস্ট্যান্ট, এম আর জি কনস্ট্যান্ট, তো এই দুইটাকে আমরা বাইরে বের করে লিখি জিএম ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর, এখানে হবে আরটাকে আমরা উপরে তুললে কত হবে? দেখো আর নিচে ছিল কত? নিচে ছিল স্কোয়ার, 2 স্কোয়ার, তো এইটাকে যদি আমরা উপরে তুলি তাহলে -2 হবে, যেহেতু 1/r কে উপরে তুললে কত হবে? আর ইনভার্স 1। সেম এখানে যদি কিউব থাকতো তাহলে -3 হতো উপরে নিলে। ওকে, তাহলে একটু আগে আমি যে তোমাদের সূত্রটা দেখিয়েছিলাম মনে আছে তোমাদের? ইন্টিগ্রেশন x⁴n dx যদি হয় তাহলে কি হবে? x⁴n + 1 ডিভাইডেড বাই n + 1, তাহলে এই হচ্ছে সূত্র, মাথায় রাখবে। তাহলে এটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে? দেখো gm এ r টু দি পাওয়ার -2 মানে n + 1, n মানে -2 + 1, লিমিট হবে কত? ইনফিনিটি টু r, তাহলে হবে gm এখানে আর এর পাওয়ার হবে কত? -1, যেহেতু -2 থেকে যদি +1 বিয়োগ যায় বাদ যায় তাহলে হবে কত? বর্ডার সাইন -1, তাহলে r টু দি পাওয়ার -1, নিচেও আসবে একটা -1, লিমিট থাকবে ইনফিনিটি টু r।
or gm, এই যে -1 আছে, এই মাইনাসটা আসবে শুরুতে এই, ওকে। আর এখানে আসবে কি দেখো 1/r, যেহেতু উপরে আর ইনভার্স 1 আছে, যেটা আমি তোমাদের একটু আগে এখানে দেখিয়েছিলাম, আর ইনভার্স 1 থাকলে হবে 1/r, এর উপরে কিন্তু একটা 1 আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু সব সংখ্যার উপরেই একটা 1 থাকে। আর স্কোয়ার থাকলে আমরা কি করেছিলাম, আরটাকে উপরে নিয়ে 2 লিখেছিলাম, ঠিক ওইভাবেই লিমিট থাকবে ইনফিনিটি টু আর সমান সমান gm ইন্টু লিমিট বসাও, আর এর জায়গায় একবার হবে আর, তাহলে 1/r, ও এখানে একটা মাইনাস আছে কিন্তু এই মাইনাসটা সূত্রের মাইনাস, লোয়ার লিমিট কত হবে 1/ইনফিনিটি, তাহলে 1/ইনফিনিটির মান 0, তাহলে ওটা করার দরকার নেই। এদিকে করলে আসবে -gm/r, gm দিয়ে যদি এইটাকে গুণ দিই, আগের মাইনাস এই থাকলো, gm উপরে যাবে আর নিচে, তাহলে এটাই হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রের জন্য কাজের রাশিমালা gm/r।